হালকা রোদ জানালার সাদা পর্দা ভেদ করে ধীরে ধীরে রুমের ভেতরে ছড়িয়ে পড়ছে। বাইরে পাখিদের কিচির মিচিরে যেন নতুন দিনের আগমনী বার্তা। ত্রিশপীর ঘুমটা ধীরে ধীরে ভাঙল। চোখ খুলতেই সে টের পেল এখনো হৃদের বুকের ওপর মাথা রেখেই আছে। গত রাতের প্রতিটি মুহূর্ত মনে পড়তেই লজ্জায় তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। আস্তে করে সরে যেতে চাইতেই কোমরের ওপর রাখা হৃদের হাতটা আরো একটু শক্ত হয়ে গেল। আধো ঘুমে চোখ বন্ধ রেখে হৃদ ফিসফিস করে বলল, কোথায় যাওয়া হচ্ছে এত ভোরে আইরিশ? ত্রিশপী ঘড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভোর? এমপি সাহেব, সকাল 9টা বাজতে চললো, এবার ছাড়ুন, নিজে উঠুন আর আমাকে উঠতে দেন, কেউ এসে যাবে। হৃদ চোখ না খুলেই আরো কাছে টেনে নিয়ে বলল, দেখুক না, নিজের বউকে জড়িয়ে ধরে আছে, এতে লুকানোর কি আছে? ত্রিশপীর গাল লাল হয়ে উঠল। আপনি না দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? আমি ভালো ছিলাম, কিন্তু আমার বেয়াদব বউটা আমাকে এমন বানিয়ে ফেলছে, সব দোষ বেয়াদব বউটার। কথাটা শুনে ত্রিশপী আলতো করে হৃদের বুকে একটা চাপড় দিল। খুব পচা হয়ে গেছেন আপনি। হৃদ এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। কয়েক মুহূর্ত শুধু তাকিয়েই রইল ত্রিশপীর দিকে। সেই দৃষ্টিতে ছিল মুগ্ধতা, স্বস্তি আর হারিয়ে ফেলার ভয় কেটে যাওয়ার শান্তি। লাজুক গলায় জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন এমপি সাহেব? হৃদ মৃদু হেসে তার কানের পাশের এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এই 2টা দিন তোকে না দেখে বুঝছি তুই শুধু আমার বউ না, তুই আমার শান্তি, বেঁচে থাকার একমাত্র কারণ। যতই তোকে দেখি ততই কম মনে হয়। ত্রিশপীর চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে হৃদের বুকের ওপর মাথা রেখে ফিসফিস করে বলল, আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে নিঃশ্বাসটাই হারিয়ে যাচ্ছে। হৃদ তার কপালে ঠোঁট ছুঁয়ে নরম স্বরে বলল, যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন তোর হাত ছেড়ে কোথাও যাব না, আর যদি কোনোদিনও যেতে হয়ও আগে তোকে বুকে জড়িয়েই যাব। ত্রিশপী চোখ বন্ধ করে আরো শক্ত করে হৃদকে জড়িয়ে ধরল। আমি আপনাকে খুব ভালোবাসি এমপি সাহেব। হৃদের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। আর আমিও আমার একজনকে অনেক ভালোবাসি, যার নাম ত্রিশপী। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু একে অপরের হৃদস্পন্দন অনুভব করছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন এই ছোট্ট মুহূর্তটার মধ্যেই লুকিয়ে আছে। ঠিক তখনই বাইরে থেকে সালমা খানের গলা ভেসে এলো, হৃদ, ত্রিশপী আর কত ঘুমাবি? নাস্তা ঠান্ডা হয়ে যাবে তো নাকি? ত্রিশপী তড়াক করে উঠে বসে হেসে বলল, দেখলেন, বলেছিলাম না অনেক বেলা হয়ে গেছে। হৃদ বিরক্ত মুখ করে বলল, আম্মু না ঠিক সবচেয়ে সুন্দর সময়টাতে হাজির হয়ে যায়। ত্রিশপী হেসে বিছানা থেকে নামতে গেলেই হৃদ আবার তার হাতটা ধরে ফেলল। 1 মিনিট, এবার আবার কি? হৃদ ধীরে ধীরে উঠে বসে ত্রিশপীর কপালে খুব যত্ন করে একটা চুমু এঁকে দিল। এটা ছাড়া আমার সকাল শুরু হবে না মনে হচ্ছে। আর ত্রিশপী লজ্জায় মাথা নিচু করে মৃদু হেসে বলল, আপনি দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছেন। হৃদ চোখ টিপে বলল, শুধু আমার আইরিশের জন্য। ত্রিশপী মিষ্টি হেসে মাথা নাড়ল। তারপর দুজনেই হাত ধরে রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেল, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল নতুন দিনের সূচনা, পরিবারের ভালোবাসার একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। দুজন পাশাপাশি সিঁড়ি বেয়ে নিচে নামতেই ডাইনিং রুম থেকে ভেসে এলো প্রাণখোলা হাসির শব্দ। এতদিন পর খানবাড়িটা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে এলি ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে মুচকি মুচকি হাসছে। তার চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ। আর একটু দূরে দাঁড়িয়ে শুভ চুপচাপ সেই হাসিটাই দেখছে। কতবার যে কাছে গিয়ে কথা বলতে চেয়েছে, কিন্তু সাহস করে এগোতে পারেনি। সবটা দেখে হৃদ ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ত্রিশপীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখছিস আমাদের শুভ সাহেবের অবস্থা? আমার বোনের প্রেমে পড়ে একেবারে কাহিল হয়ে গেছে বেচারা, আর মেয়ে পেল না। ত্রিশপী মৃদু হেসে বলল, ভালোবাসা মানুষকে এমনই করে দেয়। আর ভালোবাসা এমন একটা জিনিস যেটা যাদের প্রতি আসে না। হৃদ ভান করে দীর্ঘশ্বাস ফেললো। আমার অবস্থাও কি এমনই ছিল? ত্রিশপী চোখ টিপে দুষ্টু হেসে বলল, আপনার কথা বাদই দেন, আপনি তো প্রথম দিন থেকেই একদম নির্লজ্জ মানে অসভ্য ছিলেন। হৃদ হো হো করে হেসে উঠল। ঠিক তখনই সালমা খান দুজনকে একসঙ্গে দেখে মুচকি হেসে বললেন, এই যে আমাদের রাজা রানী, অবশেষে ঘুম শেষ হয়েছে? ত্রিশপী লজ্জায় মাথা নিচু করে ফেললো। আর হৃদ একদম নির্বিকার গলায় বলল, কি করবো আম্মু, আজকে একটু বেশি ঘুমাইয়া ফেলছি। আমজাদ খান পত্রিকা ভাঁজ করে রেখে মুচকি হেসে বললেন, বিয়া করা ছেলেপেলেদের আবার সময়ের হিসাব থাকে নাকি? কথাটা শুনে পুরো ঘরে আবারও হাসির রোল পড়ে গেল। লজ্জায় ত্রিশপী
তৃষপি চুপি চুপি হৃদের হাতে একটা চিমটি কেটে দিল। উফ! হৃদের মুখ থেকে সালমা খান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে বাবা? হৃদ দাঁত চেপে তৃষপির দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, কিছু না আম্মু, একটা মশা কামড়াইছে। তৃষপি ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলেও পারল না। এরই তো হেসেই কুটি কুটি। সুযোগ বুঝে শুভ বলল, হৃদ ভাই, মশাটা মনে হয় অনেক সাহসী হবে। হৃদ চোখ রাঙিয়ে বলল, তোর হিসেব পরে নিতেছি। আবারও হেসে উঠল সবাই। অনেকদিন পর এই বাড়ির দেওয়ালগুলো যেন আবারও হাসির শব্দে মুখর হয়ে উঠল। নাস্তা শেষ হওয়ার পর সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেল। ঠিক তখনই এলির ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হৃদয় কলিং। এলির ঠোঁটে অজান্তেই একটা সুন্দর হাসি ফুটে উঠল। সে ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে চলে গেল। দূর থেকে সবটা দেখছিল শুভ। তার বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন ভারী হয়ে উঠল। হৃদ এসে তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো। যা কথা বল। শুভ ফিকে হেসে বলল, কি বলবো ভাই, ও তো আমারে মানুষই মনে করে না, ভাই হিসেবেও না, বন্ধু হিসেবেও না। আমি যেন ওর কাছে শত্রু। হৃদ মুচকি হেসে বলল, যে মানুষ সত্যি ভালোবাসে সে এত সহজে হাল ছাড়ে না। ভালোবাসার জন্য ধৈর্য লাগে। তুই শুধু নিজের জায়গায় অটল থাক। শুভ মাথা নিচু করে ধীরে ধীরে বলল, চেষ্টা তো করছি ভাইয়া, কিন্তু মাঝে মাঝে মনে হয় অনেক দেরি করে ফেলছি। ওদিকে বারান্দায় দাঁড়িয়ে হৃদয়ের সঙ্গে গল্পে মেতে উঠেছে এলি। আচ্ছা তুই সত্যিই কাল আসবা? আচ্ছা তুমি সত্যিই কাল আসবা? ফোনের ওপাশ থেকে হৃদয়ের হাসি মাখা কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ, এবার আব্বু আম্মুকে নিয়েই আসবো, আর তোমাকে অপেক্ষা করাতে চাই না। এলির গাল লাল হয়ে উঠল। সত্যি, একদম সত্যি। এবার আমাদের সম্পর্কটার একটা নাম দেওয়ার সময় এসেছে। এলির ঠোঁটের কোণে লাজুক একটা হাসি ফুটে উঠল। দূরে দাঁড়িয়ে শুভ সেই হাসিটুকুই দেখছিল। হঠাৎ মনে হলো বুকের ভেতর কেউ যেন নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস রেখে গেল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হয়তো সত্যিই দেরি করে ফেলেছি, তবুও শেষ পর্যন্ত চেষ্টা করব, কারণ সত্যিকারের ভালোবাসা শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানতে শেখে না। কিছুটা দূরে দাঁড়িয়ে হৃদ সবকিছু নীরবে লক্ষ্য করছিল। তার ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। মনে মনে বলল, দেখি শুভ তোর ভালোবাসার গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। এলি বারান্দায় দাঁড়িয়ে হৃদয়ের সঙ্গে ফোনে কথা বলছে। তার ঠোঁটের কোণে লাজুক হাসি। আর একটু দূরে দাঁড়িয়ে শুভ চুপচাপ তাকিয়ে আছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। সে মৃদু হেসে নিজের মনেই ফিস ফিস করে গুনগুনিয়ে উঠল, তুই হাসলেই সকাল নামে, মনটা রঙিন হয়। দূরে থেকেও তোরই নামে হৃদয় শুধু কাঁদে রয়। একদিন যদি বুঝিস আমায়, ফিরবি আমার দুয়ারে, সারা জীবন আগলে রাখবো রাখবো হৃদয়েরই মাঝে। গানটা শেষ করেই শুভ দীর্ঘশ্বাস ফেলল। পাগল একটা মেয়ে, বুঝেই না কেউ ওকে কতটা ভালোবাসে। ঠিক তখনই হৃদ পেছন থেকে এসে শুভর কাঁধে হাত রাখলো। কি রে, একা একা গান গাইতেছিস কেন? শুভ চমকে উঠে হেসে বলল, কিছু না ভাইয়া, মনটা একটু অন্যরকম লাগতেছিল। হৃদ মুচকি হেসে এলির দিকে তাকিয়ে আবার শুভর দিকে ফিরে বলল, ভালোবাসার মানুষকে পাওয়া সহজ না, কিন্তু যদি ভালোবাসাটা সত্যি হয় তাহলে শেষ পর্যন্ত লড়াই করতে হয়, বুঝলি? শুভ এলির দিকে একবার তাকিয়ে ধীর গলায় বলল, আমি হার মানবো না ভাইয়া। ও যদি 1000 বার আমাকে এড়িয়েও যায় তবুও একদিন নিজের মনের কথা বলবো, কারণ আমি সত্যিই ওকে ভালোবাসি। হৃদ হেসে বলল, এই তো আমার ভাই, তবে তাড়াহুড়ো করিস না, সময় আসুক, তারপর নিজের ভালোবাসাটা এমনভাবে প্রকাশ করবি যেন না বলার সুযোগই না থাকে। শুভ মুচকি হেসে মাথা নাড়ল, কিন্তু তার চোখ তখনও আটকে আছে বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকা এলির উপর। মনে মনে শুধু একটাই দোয়া করলো, একদিন এই হাসিটার কারণ যেন আমিই হতে পারি। শুভ এখনো বারান্দার দিকেই তাকিয়ে আছে। এলি ফোনে কথা বলতে বলতে হঠাৎই খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা যেন সরাসরি এসে শুভর বুকের ভেতর আঘাত করলো। অদ্ভুত এক হাহাকার ছড়িয়ে পড়লো তার মনে, তবুও চোখ সরাতে পারলো না। সে শুধু মুগ্ধ হয়ে তাকিয়েই রইল। হৃদ কিছুক্ষণ চুপচাপ সবকিছু দেখলো, তারপর মুচকি হেসে এসে শুভর কাঁধে আলতো করে চাপড় দিয়ে বলল, এইভাবে আর কতদিন দূর থেকে তাকিয়ে থাকবি? যা, এখনই গিয়ে মনের কথাটা বলে ফেল। শুভ একবার এলির দিকে তাকালো, তারপর নিচের দিকে চোখ নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ভাইয়া, ওর সামনে গেলেই আমার সব সাহস কোথায় যেন হারিয়ে যায়। মনে হয় 1000টা কথা বলবো, কিন্তু সামনে দাঁড়াতেই একটা কথাও মুখ দিয়ে বের হয় না। হৃদ হালকা হেসে বলল, এটাই তো ভালোবাসা, বুঝলি? যে মানুষটার সামনে বুকের ভেতর ঝড় ওঠে তার সামনেই সবচেয়ে বেশি কথা আটকে যায়। শুভ মৃদু হেসে মাথা নাড়ল। কিন্তু আর না ভাইয়া, অনেকদিন নিজের মনকে লুকিয়ে রেখেছি, আর পারছি না। সে আবার একবার এলির দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কথা দিলাম কাল রাতেই আমি তোমার বোনকে আমার মনের সব কথা বলে দেব। ও যদি না
নাও বলে তবুও অন্তত এই আফসোসটা থাকবে না যে আমি কখনো চেষ্টা করিনি। হৃদের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে শুভর কাঁধে শক্ত করে হাত রেখে বলল, এই তো আমার ভাই, ফলাফল যাই হোক একজন পুরুষের নিজের অনুভূতি সম্মানের সঙ্গে প্রকাশ করার সাহস থাকা উচিত। আমি দোয়া করি আল্লাহ যেন তোর ভালোবাসাকে কবুল করেন। শুভ আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ইনশাল্লাহ আগামীকাল রাতটা হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত হবে, না হয় সবচেয়ে কষ্টের, কিন্তু কালকের পর আর আমার ভালোবাসা অপ্রকাশিত থাকবে না। হৃদ মৃদু হেসে শুভর কাঁধে হাত রেখে বলল, মনে রাখিস শুভ, জোর করে কখনো কারো মন জয় করা যায় না। মানুষের হৃদয় জিততে হয় সম্মান, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। শুভ গভীর একটা শ্বাস নিয়ে মাথা নাড়ল। চেষ্টা করব ভাইয়া, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব। হৃদ স্নেহ ভরে তার পিঠে আলতো চাপড় দিয়ে বলল, এই তো আমার ভাই, আল্লাহর উপর ভরসা রাখ। কথাটা বলেই হৃদ ধীরে ধীরে ভেতরে চলে গেল। হৃদ ধীরে ধীরে নিজের রুমের সামনে এসে দরজাটা খুলতেই থমকে দাঁড়ালো। রুমের ভেতর ত্রিশূপি বিছানার একপাশে বসে আছে, হাতে একটা বই, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই। বারবার দরজার দিকেই তাকাচ্ছে। হৃদকে দেখতেই মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এতক্ষণ কোথায় ছিলেন এমপি সাহেব? হৃদ দরজা বন্ধ করে মুচকি হেসে বলল, কেন, কেউ কি আমার জন্য অপেক্ষা করছিল নাকি? ত্রিশূপি মুখ ফিরিয়ে ভান করে বলল, না তো, আমি আবার আপনার জন্য অপেক্ষা করব কেন? হৃদ ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তাই নাকি? তাহলে দরজার দিকে বারবার তাকাচ্ছিলে কেন? ত্রিশূপি একটু অপ্রস্তুত হয়ে গেল। এমনি ঘুম আসছিল না। হৃদ নিচু হয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলতে শিখলি কবে? ত্রিশূপি আর নিজেকে সামলাতে না পেরে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, অপেক্ষাই করছিলাম, এখন খুশি অনেক। বলেই হৃদ হঠাৎ ত্রিশূপির হাতটা ধরে নিচের দিকে টেনে নিল। ত্রিশূপি হকচকিয়ে বলল, এই কি করছেন, কেউ দেখে ফেলবে। হৃদ চারপাশে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আমাদের রুমে এখন কে দেখবে শুনি? তাও কোনো তাও না। ত্রিশূপির কপালের ওপর নেমে আসা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে হৃদ বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছিস। ত্রিশূপি লজ্জায় চোখ নামিয়ে বলল, আপনার শুধু আমাকে খ্যাপাতেই ভালো লাগে। না খ্যাপাতে না, সত্যিটাই বলছি। ত্রিশূপি হেসে হৃদের বুকে আলতো একটা কিল মারলো। আপনি একদমই ভালো না। হৃদ বুক চেপে ধরে অভিনয় করে বলল, উফ, এত জোরে মারলি? নিজের স্বামীর ওপর এত অত্যাচার কে করেন? ত্রিশূপি এবার হেসে কুটি কুটি, নাটক কম করেন এমপি সাহেব। নাটক না, আমার বউটা দিন দিন অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, আর আপনি দিন দিন বেশ দুষ্টু। সেটাও তো শুধু তোর জন্য। কথাটা শুনে ত্রিশূপির গাল আবার লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে হৃদের কাঁধে মাথা রেখে নরম গলায় বলল, জানেন, এখন আপনার পাশে থাকলেই মনে হয় পৃথিবীর সব নিরাপত্তা এখানে। হৃদ মুচকে হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। এই জায়গাটা সব সময় তোরই থাকবে আইরিশ। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোকে কোনো কষ্ট একা সহ্য করতে দেব না। ত্রিশূপি চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। কয়েক মুহূর্ত দুজনেই নিশ্চুপ। হঠাৎ ত্রিশূপি মুখ তুলে দুষ্টু হেসে বলল, আচ্ছা এমপি সাহেব, আজকে শুভ ভাইয়ার খুব সাহস বেড়ে গেছে দেখলাম। হৃদ হেসে বলল, হ্যাঁ, কাল নাকি এলিকে প্রপোজ করবে। সত্যি? তবে আমার বোন কি উত্তর দেবে সেটা একমাত্র আল্লাহই জানেন। ত্রিশূপি একটু ভেবে বলল, আমি শুধু চাই কারো মন যেন না ভাঙে। হৃদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সব ভালোবাসার শেষটা এক হয় না আইরিশ, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো অসম্মান করতে শেখায় না। ত্রিশূপি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর মুচকি হেসে বলল, চলুন এবার ঘুমাই। কাল মনে হয় খানবাড়িতে আবার নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। হৃদ ত্রিশূপির কপালে আলতো করে চুমু এঁকে দিল। কালকে রাতটা হয়তো কারো জীবনের সবচেয়ে সুখের রাত হবে, আবার কারো সবচেয়ে কঠিন পরীক্ষার রাত। দুজনেই আলো নিভিয়ে পাশাপাশি শুয়ে পড়লো। বাইরে রাত আরো গভীর হতে লাগলো। আর খানবাড়ির সবাই যখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, তখন অদূর ভবিষ্যতের অজানা এক ঝড় নীরবে তাদের দিকে এগিয়ে আসছে। পরদিন সকাল থেকেই খানবাড়িতে ব্যস্ততা। সালমা খান রান্নাঘরে একের পর এক খাবার তৈরি করছেন। ত্রিশূপিও তার সঙ্গে ব্যস্ত। পুরো বাড়িতে আজ যেন অতিথি আসার আমেজ। ত্রিশূপি হেসে বলল, আম্মু এত কিছু রান্না করছেন কেন? সালমা খান মুচকি হেসে বললেন, প্রথমবার বাড়িতে অতিথি আসবে, খালি হাতে কি বসানো যায়? ঠিক তখনই এলি নিচে নেমে এলো। আজ তাকে অন্য দিনের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, খোলা চুল আর মুখে লাজুক হাসি। ত্রিশূপি এলিকে দেখে মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, আমার ননদটাকে তো আজ একেবারে পরীর মতো লাগছে। এলি লজ্জা পেয়ে বলল, তোর ফালতু কথা বন্ধ কর। সালমা খান মুচকি হেসে এলির কপালে আলতো করে চুমু দিলেন। আমার মেয়ের যেন কারো নজর না লাগে। এদিকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল শুভ। এলিকে দেখে এসে থমকে দাঁড়ালো। মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীতে আর কাউকে সে দেখছে না। হৃদ পাশে এসে কানে কানে বলল, কি রে, শ্বাস নিতে ভুলে গেছিস নাকি? শুভ হকচকিয়ে গেল। মানে? হৃদ হেসে বলল, চোখ দুটো কিন্তু সব কথা বলে দিচ্ছে। শুভ মৃদু হেসে মাথা নিচু করে ফেললো। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামলো। গার্ড এসে জানালো, স্যার, অতিথিরা এসেছেন। আমজাদ খান উঠে দাঁড়ালেন। চলো সবাই। কিছুক্ষণের মধ্যে হৃদয় তার বাবা মাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। এলি মাথা নিচু করে সালাম করলো। হৃদয়ের মা
হাসি মুখে বললেন, মাশাআল্লাহ, মেয়েটা খুবই মিষ্টি। সালমা খান আন্তরিকভাবে সবাইকে বসতে দিলেন। চা নাস্তা পরিবেশন করা হলো। আড্ডার এক পর্যায়ে হৃদয়ের বাবা বললেন, আমরা আজ একটা ভালো উদ্দেশ্য নিয়েই এসেছি। ঘরের পরিবেশ হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। আমজাদ খান হাসি মুখে বললেন, জি বলুন। তিনি শান্ত গলায় বললেন, আমাদের ছেলে আর আপনাদের মেয়ে একে অপরকে পছন্দ করে। যদি আপনাদের সম্মতি থাকে তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে সম্পর্কটা এগিয়ে নিতে চাই। কথাটা শেষ হতেই এলি লজ্জায় মাথা নিচু করে ফেলল। সালমা খান মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ঘরটা এক অদ্ভুত ভারে ভরে গেল, আর সেই ভারের মাঝেই শুভ দাঁড়িয়েছিল চুপচাপ। সে জানতো এলি হৃদয়কে ভালোবাসে, তবু আজ এই মুহূর্তটা সে মানতে পারছিল না। বুকের ভেতর কোথাও যেন কিছু ভেঙে পড়ছিল বারবার। তার হাত কাঁপছিল, শ্বাস ভারী হয়ে আসছিল। হঠাৎই সে উঠে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। শুভ কাঁপা গলায় বলল, বড় আপু, আমি একটা কথা বলতে চাই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুভ একবার এলির দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। আমি জানি এলি হৃদয়কে ভালোবাসে। আমি এটাও জানি আমার এই কথাগুলো কিছুই বদলাবে না। তবু আজ যদি না বলি তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তার গলা কেঁপে ওঠে। আমি অনেক দিন ধরেই এলিকে ভালোবাসি, কখনো জোর করিনি, কারণ জানতাম ওর মনে অন্য কেউ আছে। কিন্তু আজ যখন দেখলাম ওকে আনুষ্ঠানিকভাবে চাওয়া হচ্ছে, তখন তার নিজেকে থামাতে পারলাম না। ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল। শুভ ধীরে ধীরে বলল, আমি শুধু এতটুকুই বলতে চাই, যদি কোনোদিন একটু আগে সাহস করে বলতে পারতাম তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। তার চোখ ভিজে উঠল, কিন্তু কণ্ঠ স্থির রাখার চেষ্টা করলো। আজ আমি কাউকে থামাতে আসিনি, শুধু আমার ভালোবাসার শেষ কথাটা বলে যেতে এসেছি। শুভর কথাগুলো শেষ হতেই ঘরের ভেতর যেন নিঃশব্দ ঝড় বয়ে গেল। কেউ একটুও নড়ছে না, শুধু বাতাসটুকু ভারী হয়ে আছে। শুভ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখের কোণ ভিজে উঠেছে, কণ্ঠ আর ঠিক মতো বের হচ্ছে না। সে ধীরে ধীরে বলল, বড় আব্বু, আমি জানি আমি দেরি করে ফেলেছি, আর আমার কথার কোনো অধিকারও হয়তো নেই এই মুহূর্তে। একটু থেমে সে এলির দিকে একবার তাকালো। সেই তাকানোতে ছিল না অভিযোগ, ছিল শুধু নিঃশব্দ ভালোবাসার গভীর ব্যথা। তারপর আবার বলল, তবুও যদি কখনো কোনোদিন মনে হয় আমি যোগ্য, তাহলে আপনারা যদি পারেন আমার হাতে এলিকে তুলে দেবেন। কথাটা বলেই তার গলা কেঁপে উঠল। আমি ওকে খুব ভালোবাসি আঙ্কেল, সত্যি বলছি। অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু সাহস পাইনি, সময়ও হয়নি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে মুছে ফেলল, যেন কেউ দেখতে না পায়। আজ আমি কোনো দাবি নিয়ে আসিনি, শুধু একটা অনুরোধ রেখে যাচ্ছি। যদি পারেন তাহলে আমার অনুরোধটি রাখার চেষ্টা করবেন, প্লিজ বড় আব্বু। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। বুকটা এমনভাবে ভারী হয়ে এলো যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে। শুভ হঠাৎই পেছন ঘুরে নিল, কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। হৃদ কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ শুভর ভাঙা চোখের ভাষা তখন আর কোনো সান্ত্বনা শুনতে চাইছিল না। দরজা খুলতেই বাইরের আলো এসে পড়ল তার মুখে। সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো, হাত দিয়ে আবার চোখ মুছল, কিন্তু অশ্রু থামছে না। তারপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল নিঃশব্দে, মাথা নিচু করে নিজের ভালোবাসাকে বুকের ভেতর চেপে ধরে। ঘরের ভেতর রয়ে গেল শুধু নীরবতা আর এলির চোখে জমে থাকা অজানা এক অস্থিরতা।